আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেই ওষুধটার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস একটা ওষুধ যেখানে আমরা বলি যে মেয়েদের যে মাসিক হয় যে জায়গাটা থেকে, অর্থাৎ কিনা জরায়ুর মধ্যে যে জায়গাটা মাসিকের সময় শেড হয় বা বের হয়ে যায় সেটাকে বলি আমরা এন্ডোমেট্রিয়াম। সেই এন্ডোমেট্রিয়াম যে জরায়ুর ভিতর থেকে মাসিকের সময় ওইটা রক্তের সাথে ওটা বের হয়, এবং ওই ধরনের টিস্যু যখন পেটের ভিতরে জমে, অর্থাৎ কিনা অ্যাবনর্মাল একটা জায়গায় ওটা থাকার কথা জরায়ুর ভিতরে, কিন্তু সেটা জরায়ুর ভিতরে তো আছেই এবং ওইটা জরায়ুর বাইরে চলে যায়। তাহলে এই জরায়ুর বাইরে চলে গেলে তখন সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। যে জরায়ুর ভিতরের লেয়ারটাকে যেহেতু আমরা এন্ডোমেট্রিয়াম বলি, তাহলে এন্ডোমেট্রিয়ামের মতো টিস্যু যখন জরায়ুর বাইরে চলে যায় তখন ওই ওষুধটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। এখন কোথায় এই টিস্যুটা জমতে পারে? এই টিস্যুটা সাধারণত নিচের পেটে জমে। কোথায় জমে? আমরা বলি জরায়ুর দুই পাশে দুইটা লিগামেন্ট আছে, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট সেখানে হতে পারে, ওভারিতে হতে পারে, অর্থাৎ কিনা ওনার যে ডিম্বাশয় আছে তার উপরে হতে পারে, পেটের ভিতরে নিচের পেটের যে কোনো জায়গায় ওনার যে আমাদের যে পায়খানার মলদারের উপরে যেটা আছে আমরা বলি রেকটাম বলি বা কোলন বলি, সিগময়েড কোলন বলি, সেখানে হতে পারে, সারা পেটের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। ইভেন অনেক সময় দেখা যায় এটা লাংসের ভিতরে জমে, এটা স্কিনের মধ্যে জমতে পারে, এটা আগে যদি ওনার কোনো অপারেশন হয়ে থাকে সেলাই, সেই স্কারের মধ্যেও হতে পারে। তাহলে এন্ডোমেট্রিওসিস ওষুধটা মানুষের মেয়েদের বিভিন্ন জায়গায় হতে পারে। তাহলে এটা কীরকম কম? এটা সাধারণত দেখা যায় যে মেয়েদের শতকরা 100 ভাগের মধ্যে 10 ভাগ মেয়েদের এই এন্ডোমেট্রিওসিস ওষুধটা থাকে, এবং যাদের বাচ্চা হয় না তাদের বেলায় দেখা যায় যে 50%, অর্থাৎ কিনা যাদের বাচ্চা হচ্ছে না তাদের 100 জনের মধ্যে প্রায় 50 জনের মধ্যে বলে 30 থেকে 50 ভাগ মেয়ের এন্ডোমেট্রিওসিস থাকে। তাহলে এন্ডোমেট্রিওসিস হলো কিনা আমরা বুঝতে পারবো কিনা? এন্ডোমেট্রিওসিস হলো কিনা বোঝার উপায় হচ্ছে সাধারণত এটা মাসিকের সময় ব্যথা হয়, এবং সেই ব্যথাটা স্বাভাবিক যে ব্যথা হয় তার থেকে বেশি ব্যথা হয়, তীব্র ব্যথা হয়। এবং এখানে হয় কি, শুধু মাসিকে যে ব্যথা হয় সেটা না, দেখা যায় যে অনেক সময় এন্ডোমেট্রিওসিস এই যে সিস্ট যেটা আমি বললাম যে মাসিকের রক্ত দিয়ে সিস্টের মতো তৈরি হয়, অনেক সময় এটা ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে বেশ বড় একটা সিস্ট তৈরি করে, আমরা যেটাকে বলি চকলেট সিস্ট। যে সিস্টের ভিতরের রক্তটা চকলেট কালার বা ওরকম ডার্ক কালার, সেটার জন্য আমরা বলি চকলেট সিস্ট। এই ধরনের চকলেট সিস্ট যদি কারোর থাকে তাহলে দেখা যায় যে শুধু যে মাসিকে ব্যথা হয় সেটা না, এদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং এদের মধ্যে সহবাসের সমস্যা হয়। অনেক সময় এটা পায়খানার রাস্তা এবং মাসিকের রাস্তার মাঝখানে যে পর্দা সেখানেও এই টিস্যুটা জমতে পারে, সেক্ষেত্রে পায়খানা করতে গেলেও ব্যথা হয়। অনেক সময় পেশাবের থলির মধ্যে এটা আটকায় যায়, তখন পেশাব করতে সমস্যা হয়। ইউরেটার বা পেশাবের নালী যেটা দিয়ে পেশাব আসে সেখানটাও ইনভলভ হতে পারে, টিউব ইনভলভ হতে পারে, মানে যে কোনো অর্গান, নিচের পেটে যত অর্গান আছে নাভির নিচে সব অর্গানকে সে ইনভলভ করতে পারে। এবং এটা কি করে, তখন টিউব, ওভারি, জরায়ু সব মিলে একটা চাকার মতো হয়ে যায়। সেক্ষেত্রে নড়াচড়া, ওঠা বসা সব কিছুতেই পেইন হতে পারে। এবং এদের বেলায় মেইন যেটা সমস্যা আমি যেটা বলছি যে ইনফার্টিলিটির সাথে এটার একটা মিল আছে, যে এটা সাধারণত ইনফার্টিলিটি করে। ইনফার্টিলিটি যাদের আছে তাদের 30 থেকে 50% মেয়েদের আমরা বলি যে এন্ডোমেট্রিওসিসটা আছে। এখন এন্ডোমেট্রিওসিসটা যেটা আমরা বলি এটা আবার হয় যে বিভিন্ন স্টেজ থাকতে পারে। একটা মাইল্ড ভ্যারাইটি হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে, বিভিন্ন স্টেজ বলি, 4টা স্টেজ আছে। এখন মাইল্ড স্টেজ 1 আর 2 যেটা, সেটা ছোট ছোট স্পট, আমরা সাধারণত এটা আলট্রাসোনোগ্রাফিতে বা কিছুতে বোঝার উপায় নেই। একটা হচ্ছে আমরা সিমটম দেখে সাসপেক্ট করি, আর একটা হচ্ছে আমরা যদি ল্যাপারোস্কোপি করি তাহলে আমরা বুঝতে পারি। এবং সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি করে যদি আমি বুঝতে পারি যে এন্ডোমেট্রিওটিক স্পটস আছে পেটের ভিতরে, তাহলে যেগুলো ক্লিয়ার করা সম্ভব, আমরা কটারি বলি বা বার্ন করা বলি, সেটা যদি ক্লিয়ার যেগুলো করা সম্ভব সেটা করা উচিত। কিন্তু যেমন সেটা যদি আমার ইন্টেস্টাইনের উপরে যদি থাকে তাহলে তো সেটা আমরা কটারি করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমাকে ওষুধ দিয়ে ওটাকে মিলায় ফেলতে হবে। আর যেগুলো মডারেট থেকে সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, যেখানে আমরা বলি যে টিউব ব্লক হয়ে গেছে বা ওভারিতে বড় সিস্ট আছে, একটা ওভারি না 2টা ওভারিতে সিস্ট আছে, বা ওই
যেটা বললাম যে পায়খানার রাস্তা এবং মাসিকের রাস্তার মাঝখানে যে সেপ্টাম সেখানে এক্সটেনশন হয়েছে, সব টিউব ওভারি মিলায় ম্যাটেড হয়ে আছে, এক জায়গায় একটা চাকার মতো হয়ে আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের সার্জারিটা দরকার হয়। এবং এক্ষেত্রে আমরা কিন্তু আলট্রাসোনোগ্রাফি করলেই আমরা এটা বুঝতে পারি। এবং সেক্ষেত্রে চিকিৎসা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণত এদের বেশিরভাগ রোগীরই কিন্তু টেস্ট টিউব বেবির দরকার পড়ে। এখন টেস্ট টিউব বেবি সাধারণত এদের আমরা চিকিৎসা বলি দুই রকমের। একটা হতে পারে যে যদি পেশেন্টের খুব বেশি পেইন সিমটম থাকে তাহলে এখানে সার্জারি করে তারপরে টেস্ট টিউব বেবি। আবার যদি দেখি যে না পেইন সিমটম নাই, অত বড় সিস্ট না, তাহলে ইমিডিয়েট আমরা আইভিএফ করে তারপরে আমরা এই সিস্টের অপারেশন করি। দুইভাবে করা যায়, একটা হতে পারে আগে টেস্ট টিউব বেবি করে সিস্ট অপারেশন, অথবা সিস্ট অপারেশন করে তারপরে টেস্ট টিউব বেবি। এখন সিস্ট অপারেশন যখন আমরা করি তাতে কিন্তু কিছুটা যাদের এই এন্ডোমেট্রিওসিস হয় তাদের মধ্যে কিন্তু ডিম্বাণু কমে যায়। সিস্ট অপারেশন করলে তার সাথে আরও কিছু ডিম্বাণু লস হয়। দেখা যাচ্ছে এখন আপনার যে ডিম্বাণু আছে তার প্রায় 38% ডিম্বাণু সার্জারির পরে আরও কমে যাবে। তাহলে কি করা যাবে? এখন যদি সিভিয়ার পেইন হয় বা তার যদি টিউব ব্লক থাকে তাহলে কিন্তু চিকিৎসা একটাই, সেটা হচ্ছে সার্জারি করে তারপরে ওনাকে টেস্ট টিউব বেবিতে যেতে হবে। এইটা হচ্ছে চিকিৎসা। এখন যত দেরি করবে জিনিসটা কিন্তু এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। এটা মেডিসিন দিয়ে সাধারণত কিওর হইতে গেলে বহু মাস লাগে, এবং যখন এটা সিস্ট হয়ে যায় তখন কিন্তু মেডিসিনে এটা রেসপন্ড করে না। ওই যেটা আমি বললাম যে আর্লি স্টেজ ডিজিজ, প্রথম ধাপের বা দ্বিতীয় ধাপের ডিজিজ, সেটা কিন্তু মেডিসিনে কিউরেবল। কিন্তু স্টেজ 3-4 যেখানে সিস্ট হয়ে গেছে অনেক সিভিয়ার, সেটা কিন্তু কোনো মেডিসিনে রেসপন্ড করে না। কাজে এক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে যত তাড়াতাড়ি সম্ভব এটার চিকিৎসা করে টেস্ট টিউব বেবি নিয়ে নেওয়া, তাতে বাচ্চা হওয়ার পসিবিলিটি বাড়ে। আর যাদের বাচ্চা আছে তারপর তাদের যদি এই ধরনের হয় তাহলে জরায়ু সহ, ওভারি সহ, সব সহ ফেলে দেওয়াটাই বেটার। এখন এখানে আরেকটা অসুখের কথা আমি বলছি, সেটাকে আমরা বলি এডিনোমায়োসিস। এডিনোমায়োসিস হচ্ছে কি, আমি যেটা বললাম যে মাসিকের রক্তের মতো এন্ডোমেট্রিয়ামটা যেটা গিয়ে পেটের ভিতরে জমা হচ্ছে। আর এডিনোমায়োসিসে যেটা হয়, এই যে মাসিকের রক্তের মতো জিনিসটা গিয়া জরায়ুর মাংসের ভিতরে ঢুকে যায় এবং সেখানে ও একটা টিউমারের মতো তৈরি করে, এবং এইটাই কিন্তু ব্যথাটা আরো তীব্র হয়। এবং অধিকাংশ মেয়েদের বেলায় দেখা যাচ্ছে যে অলমোস্ট 50 থেকে 70% মেয়েদের যাদের এন্ডোমেট্রিওসিস আছে বা সিস্ট আছে তাদের মধ্যে এডিনোমায়োসিসও থাকে। ইন্ডিভিজুয়ালিও থাকতে পারে যে শুধু এডিনোমায়োসিস আছে আর কিছু নাই। এডিনোমায়োসিস সাধারণত হয় বারবার ডিএনসি যদি করে, বারবার এমআর অ্যাবর্শন যদি করে, বারবার যদি প্রেগনেন্সি হয়, তাদের বেলায় এডিনোমায়োসিসটা বেশি হয়। সাধারণত আগে আমরা দেখতাম যে বয়স হয়ে গেলে 40-50 বছর বয়সে এডিনোমায়োসিস হয়, তাহলে চিকিৎসা সোজা জরায়ুটা ফেলে দেওয়া। এখানে কিন্তু এখন ইদানিং আমরা দেখতেছি এটা অল্প বয়সী মেয়েদের, ইভেন বাচ্চা হওয়ার আগেও এই এডিনোমায়োসিস হয়। এবং এই এডিনোমায়োসিসে কিন্তু পেইনটা যেটা আমি বলছি যে এন্ডোমেট্রিওসিসের চাইতে তীব্র ব্যথা হয়। এবং এখানে যেটা হয়, এন্ডোমেট্রিওসিসে যেমন ইনফার্টিলিটি হয় বা বাচ্চা আসতে চায় না, এডিনোমায়োসিসে ডিম্বাণু আছে, ওভারি ঠিক আছে, কিন্তু এখানে প্রেগনেন্সি আসলে প্রেগনেন্সি ঠিকমতো ইমপ্লান্ট করে না, মানে প্রেগনেন্সিটা ঠিকমতো থাকে না। এখানে অ্যাবর্শন রিস্ক অনেক বেশি। অ্যাবর্শন রিস্ক সেটা ফার্স্ট ট্রাইমাস্টার অ্যাবর্শন হতে পারে, মাঝামাঝি সময় অ্যাবর্শন হতে পারে, অ্যাবর্শন রিস্কটা অনেক এই পেশেন্টগুলোর বেশি। তাহলে আমাদের এই দুইটা অসুখে কিন্তু এরা মোটামুটি একই রোগীর কিন্তু দুইটা জিনিসও আবার একসাথে থাকতে পারে। যে রোগীর এডিনোমায়োসিস আছে তার এন্ডোমেট্রিওসিসও থাকতে পারে। ইন্ডিভিজুয়ালি যদি শুধুমাত্র এডিনোমায়োসিস থাকে তাহলে যেটা আমি বললাম যে তার ডিম্বাণু ঠিক আছে কিন্তু প্রেগনেন্সি আসতে সমস্যা নাই, কিন্তু প্রেগনেন্সি আসতে একেবারে সমস্যা নাই সেটা আমি বলবো না। যদি এডিনোমায়োসিস এটা বড় হয় সেক্ষেত্রে প্রেগনেন্সি আসতেও সমস্যা করবে, কারণ যেখানে বাচ্চাটা থাকবে ক্যাভিটিটা ডিস্টরশন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এবং সেখান থেকে দেখা যায় যে অনেক সময় আমরা দেখি একটোপিক প্রেগনেন্সিও এদের মধ্যে বেশি। তাহলে এডিনোমায়োসিস হলে প্রেগনেন্সি আসতে সমস্যা, এবং প্রেগনেন্সি আসলে অ্যাবর্শন রিস্ক বা প্রিটার্ম বার্থের বেশি সমস্যা।
আর এন্ডোমেট্রিওসিস যেটা আমরা বললাম সেটার মধ্যেও প্রেগন্যান্সি আসতে সমস্যা হয়, এবং এখানে আপনার ডিম্বাণু যেহেতু কমে যায়, কাজেই আপনার প্রেগন্যান্সি কিন্তু আসাটা ইভেন আইভিএফও প্রেগন্যান্সির চান্সটা কম থাকে। কিন্তু প্রেগন্যান্সি যদি একবার আসে তাহলে কিন্তু অ্যাবর্শন রিস্কটা অত বেশি থাকে না। তো এই হলো, এদের মধ্যে অন্য রিস্ক থাকে, প্রেগন্যান্সির মধ্যে আরও কিছু কিছু এদের সমস্যা আসে, যেমন ধরেন এদের মধ্যে প্রিএক্লাম্পসিয়া বেশি আসে, এদের প্লাসেন্টা প্রিভিয়া বেশি হয়, এই ধরনের কিছু সমস্যা। এই সমস্ত রোগীর যে প্রেগন্যান্সি আসলেও যে একদম স্মুথলি একটা নর্মাল পেশেন্টের মতো পুরো মাসটা চলে যাবে সেটা না, এদের অনেক ধরনের সমস্যা আসে। ইভেন যদি সিস্টের মধ্যে যদি কারোর প্রেগন্যান্সি আছে, ওনার সিস্ট আছে, তার মধ্যে প্রেগন্যান্সি চলে আসলো, তাহলে কিন্তু সিস্টটা প্রেগন্যান্সির মধ্যে রাপচার হওয়ারও ভয় থাকে। তাহলে যাদের এই সমস্ত সিমটমস আছে, অর্থাৎ কিনা মাসিকের সময় তীব্র ব্যথা, মাসিকের পরিমাণ বেশি যাওয়া, এবং যেখানে মাসিকের আমরা বলছি যে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, এই এন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস এগুলো কিন্তু সাধারণত ফ্যামিলিতে রান করে, যে মায়ের যদি থাকে বা অন্য কোনো বোনের যদি থাকে তাহলে রুগীটার মধ্যে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজে এই সমস্ত রুগীদেরকে আমরা বলবো যত তাড়াতাড়ি সম্ভব বেবি নেওয়া, সেটাই তাদের জন্য ভালো। কারণ যত বয়স করবেন সিস্টও বড় হয়ে যাবে, বা এডিনোমায়োসিস থাকলে ওটাও বড় হয়ে যাবে, তখন এক পর্যায়ে দেখা যাবে জরায়ু আর রাখা সম্ভব হচ্ছে না। কাজে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা নেবেন, এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা বলবো ভালো ডাক্তার ছাড়া এই ধরনের সার্জারি করানো ঠিক না, তাতে আপনার ক্ষতিটা বেশি হবে। ধন্যবাদ সবাই।